আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য গণিত যে ফ্রি কোর্সটা চালু হচ্ছে, আজকে আমাদের সেই ফ্রি কোর্সের প্রথম ক্লাস। আমরা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো করে যাব, অর্থাৎ যে অধ্যায় ভিত্তিক সবগুলো অধ্যায় আমরা ধারাবাহিকভাবে করে যাব। প্রথমে আমরা তোমাদের যে অধ্যায় নিয়ে শুরু করব সেটা হচ্ছে সেট এবং ফাংশন, অনুশীলনী 2 এর সেট এবং ফাংশন। আমরা আজকে সেট এবং ফাংশন নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে আমাদের ক্লাসগুলো হবে ধারাবাহিকভাবে, অর্থাৎ একেবারে শুরু থেকে নিয়মগুলো আমরা সহকারে আলোচনা করব। একসাথে আমাদের নিয়মগুলো জানা হবে এবং সাথে আমাদের যে এমসিকিউ আছে, এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন, এটার মধ্যে আমাদের অনেকটা নিয়মটা জানা হবে। তা আমরা প্রথমে আসি সেট এবং ফাংশন নিয়ে। সেট এবং ফাংশন এটা হচ্ছে অনুশীলনী 2.1। এটা হচ্ছে সেট এবং ফাংশন অধ্যায়টা হচ্ছে 2.2, অর্থাৎ 2.1 হচ্ছে সেট। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেট। প্রথমে আমরা সেট সম্পর্কে জানবো। সেট বলতে আমরা অনেকেই সেট বলতে বুঝি ডিনার সেট বা সোফা সেট। এটা আমাদের আগে পরিচিত ছিল যে সেট শব্দটা। প্রথমত সেই বিষয় অনুযায়ী আমরা মনে করি আজকে আমরা আমাদের যে জানার যে বিষয়টা সেটা হচ্ছে সেট। দেখো, সেট সম্পর্কে আজকে আমরা জানবো। তাহলে প্রথমে আমরা জানবো সেটটা কি। সেটটা কি? সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতে, এটা হচ্ছে বাস্তব জগৎ বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর যে সমাবেশ। বস্তুটা হতে হবে সুসংজ্ঞায়িত এবং এটার সমাবেশ হতে হবে। সুসংজ্ঞায়িত বস্তুর যে সমাবেশ, এটাকে বলা হয় সেট। মনে করো আমরা যে 6টা গ্লাস বা 6টা কাপ বা 6টা ফ্রিজ বা 12টা ফ্রিজ, যেটাকে বলে যে অনেকগুলো বস্তুর যে সমাবেশ বা একত্রিত হওয়া বা সমাবেশ হওয়া, এটাকে বলা হয় সেট। এবং এটা হতে হবে কি সুসংজ্ঞায়িত যে বস্তুর একত্রিত হওয়াটাই হচ্ছে সেট। ঠিক আছে, মনে করো আমরা এখানে লিখতে পারি বা এক সেট বই। মনে করো তোমার সামনে এখন যে বিষয়গুলো আছে, তোমার সামনে যে বইগুলো আছে, তুমি ওই বইগুলোর নাম লিখবা বা বইগুলোর তালিকা লিখবা। মনে করি তোমার সামনে এখন এই যে বাংলা, ইংরেজি, ইংরেজি, এই যে সব বাংলা লিখে কমা দিলে, ইংরেজি লিখে কমা দিলা, যেহেতু বইগুলো লিখে নাম কি কমা দিলা, গণিত। যে তিনটা বা অনেকগুলো বই আছে, এটা হচ্ছে বই। মনে করো এই 3টা বই মিলে এক সেট বই। ঠিক আছে, এটাকে আমরা কি সেট হিসেবে প্রকাশ করি। এটাকে সেট হিসেবে প্রকাশ করি। দেখো এই যে এগুলোকে দেখো একটার পর একটা কমা আছে, অর্থাৎ কমা চিহ্ন দিয়ে উপাদানগুলো লিখে এবং দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ, এটাকে আমরা বলতে পারি সেট। বা এটা হচ্ছে বইয়ের সেট। এটা হচ্ছে কিসের সেট? এটা হচ্ছে বইয়ের সেট। আর এই যে সেটের যে প্রত্যেকটা উপাদান বা এগুলোকে বলা হয় উপাদান। উপাদান বা সদস্য। মনে করো এই যে তোমার ফ্যামিলি সদস্য, ফ্যামিলি বা তোমার ফ্যামিলিতে কে কে আছে, সবাই মিলে কি হচ্ছে তোমার পরিবার, ফ্যামিলি। ফ্যামিলি মেম্বার বা সদস্য। মনে করো তোমার ফ্যামিলিতে যারা থাকে, যে বাবা লিখে কমা দিলাম, মা, ভাই, ভাই বোন। ঠিক আছে, অনেকে আছে ভাই বোন। এই যে দেখো, এরা হচ্ছে কি তোমার ফ্যামিলির সদস্য বা মেম্বার বা উপাদান। এই যে সেটের এফ সেটের এই যে বাবা মা ভাই বোন, বা এখানে যদি আমরা ধরি এটা এ সেট, এ সেটের বাংলা ইংরাজি গণিত, এগুলো হচ্ছে কি এক একটা উপাদান বা সদস্য বা মেম্বার যাই বলি। ঠিক আছে, আমরা এবার সেটটা বুঝতে পারলাম। বা সংখ্যা দিয়ে যদি আমরা লিখি 1 2 3 4 5, এটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এটাকে যদি আমরা সি দিই, সি সমান স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে সংখ্যা সেট, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা সেট। 1 2 3 4, এটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। বা সংখ্যার ক্ষেত্রে যদি আমরা এভাবে লিখি যে 3 5 7 9 11, তাহলে এটা কি দাঁড়ায়? এটা হচ্ছে, দেখো এখানে 3 5 7 9 11, এগুলো হচ্ছে কি বেজোড় সংখ্যা। তাহলে এটা হচ্ছে বেজোড় সংখ্যা সেট। এটা হচ্ছে কি বেজোড় সংখ্যার সেট। আর এই যে দেখো সেটে প্রত্যেকটা বেজোড় সংখ্যা, প্রত্যেকটা বেজোড় সংখ্যা হচ্ছে এক একটা সদস্য বা এক একটা কি উপাদান, এক একটা উপাদান। এটাকে আমরা বলি কি এলিমেন্ট বা উপাদান। এই যে দেখো, এই যে সি সি সেট, এটা হচ্ছে একটা সেট, এইগুলো হচ্ছে সেটের উপাদান। এটাকে এভাবে প্রকাশ করা হয় কি সি এলিমেন্ট এ, ওয়ান এলিমেন্ট সি। এই ওয়ানটা হচ্ছে সি সেটের কি উপাদান, ওয়ানটা হচ্ছে সি সেটের একটা উপাদান। এই যে এলিমেন্ট দ্বারা বোঝানো হয় উপাদান, এলিমেন্ট দ্বারা বোঝানো হয় কি উপাদান বা এটার সদস্য।
তাহলে আমাদেরকে সেট সম্পর্কে মোটামুটি ধারণা হলো। তাহলে সেটটা কি? সেটটা হচ্ছে বাস্তব জগৎ বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর যে সমাবেশ তাকে সেট বলে। এবার আমরা সেটের বিষয়টা বুঝলাম। এবার আসি আমরা সেটের প্রকারভেদ। আসলে সেটটাকে কয় ভাগে ভাগ করা হয় বা সেট কত প্রকার। দেখো, এই যে সেট, সেটটা হচ্ছে দুই প্রকার। সেট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সেট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে আমরা এখানে লিখবো প্রথমে তালিকা, তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এবার আমরা জানবো তালিকা পদ্ধতি কাকে বলে। তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান কিন্তু দেওয়া থাকে, সকল শুধু উপাদানগুলো কি দেওয়া থাকবে। মনে করো এটা একটা আমরা যদি সেট ধরি, সেট, তাহলে এখানে 2 3 4 5 6, দেখো এখানে সকল উপাদান কিন্তু কি এখানে দেওয়া আছে। মনে করো এটা হচ্ছে এ সেট, এ সেটের সকল উপাদান এখানে দেওয়া আছে। তাহলে যে সেটের সকল উপাদানগুলো দেওয়া থাকবে, অর্থাৎ সকল উপাদানগুলো কি থাকবে, অন্য কোনো নিয়ম বা শর্ত থাকবে না, এবং উপাদানগুলোর দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ হবে, তাকে কি তালিকা পদ্ধতি বলে। এবং এগুলাকে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে। অর্থাৎ তাহলে আমরা কি বুঝলাম? তালিকা পদ্ধতিটা হচ্ছে কি, যে সেটের সকল উপাদান, মানে এখানে এই সেটে 2 3 4 5 6 এর বাইরে আর কোনো কি উপাদান নাই। তাহলে যে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে, এটা হচ্ছে কি সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে, তাকে তালিকা পদ্ধতি বলে। সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে, তাকে তালিকা পদ্ধতি বলে। এবার আসি আমরা সেট গঠন পদ্ধতি। মনে করো এখানে সেট গঠন পদ্ধতিতে বলা আছে, সেট গঠন পদ্ধতি কিভাবে বোঝায়? এটা হচ্ছে এই যে এক্স সাজ দ্যাট এক্স, এক্স সাজ দ্যাট এক্স, এটাকে বলা হয় সাজ দ্যাট বা এরূপ বোঝায়, এরূপ যেন বা সংক্ষেপে যেন বোঝায়। এটা হচ্ছে সাজ দ্যাট বা এরূপ যেন বা এটা বোঝায়। এক্স সাজ দ্যাট এক্স, এটা হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা স্বাভাবিক জোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা লিখি আমরা স্বাভাবিক বিজোড় সংখ্যা। এটা হচ্ছে একটা সেট। দেখো এখানে এই যে এক্স সাজ দ্যাট এক্স লেখছে, এটা হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা। এটা হচ্ছে কি সুনির্দিষ্টভাবে কি কোনো উপাদান দেওয়া নাই, সুনির্দিষ্টভাবে কোনো উপাদান দেওয়া নাই, কোনো কিছু উল্লেখ নেই, তবে এটা নির্ণয় করার জন্য একটা নিয়ম দেওয়া আছে বা একটা শর্ত দেওয়া আছে, এটি হচ্ছে তালিকা পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতিটি হচ্ছে কি, যে পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না, এটার উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না, তবে উপাদান নির্ণয়ের জন্য এই যে কি উপাদানগুলো থাকবে, উপাদান নির্ণয়ের জন্য সাধারণ ধর্ম বা নিয়ম দেওয়া থাকবে, অর্থাৎ একটা শর্ত দেওয়া থাকবে, তাকে সেট গঠন পদ্ধতি বলে। বা এটা হচ্ছে কি এভাবে লিখতে পারে এক্স সাজ দ্যাট এক্স, এটা হচ্ছে সাতের গুণিতক, সাতের সাতের গুণিতক, সাতের গুণিতক। যে দেখো সাতের গুণিতক কত কত এটা কিন্তু দেওয়া নাই, তাহলে কি এটা অনির্দিষ্ট। বা সাতের গুণিতক এভাবে দিতে পারে যে এক্স এক্স, এটা হচ্ছে বড়, এভাবে কি দিতে পারে 7 গ্রেটার দেন এক্স লেস দেন 28, এভাবে মনে করে এটা একটা সেট। ঠিক আছে, সাতের গুণিতক দিয়ে এই যে বলছে এক্স সাজ দ্যাট এক্স, অর্থাৎ এক্স এর মানটা গুণিতকের মানটা হবে 7 থেকে বড় 28 থেকে ছোট, তাহলে এটা একটা শর্ত দেওয়া আছে। ঠিক আছে, তাহলে যে পদ্ধতিতে অর্থাৎ সেট গঠন পদ্ধতিতে সেটের উপাদানগুলো উল্লেখ থাকে না, অর্থাৎ যে উপাদানগুলা সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না, এটি নির্ণয়ের জন্য একটা শর্ত দেওয়া থাকে বা একটা নিয়ম দেওয়া থাকে, তাকে সেট গঠন পদ্ধতি বলে। বা এটা এভাবে হতে পারে যে এক্স সাজ দ্যাট এক্স 28-এর গুণনীয়ক, 28-এর গুণনীয়ক। ঠিক আছে, 28-এর গুণনীয়ক, এক্স সাজ দ্যাট এক্স 28-এর গুণনীয়ক। এবার 28-এর গুণনীয়ক কোনগুলা, এগুলা তোমাকে বের করতে হবে। এবার 7-এর গুণিতক কোনগুলা, এগুলো তোমাকে
বের করতে হবে। তাহলে বের করার পর ওটা হবে তোমার হয়তো তালিকা পদ্ধতি। যাই হোক, আমরা সেট গঠন পদ্ধতি কি বুঝলাম? যে পদ্ধতিতে সেটের স্বাভাবিক উপাদানগুলো উল্লেখ থাকে না, উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না, তাকে সেট গঠন পদ্ধতি বলে। আর যে পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে তাকে তালিকা পদ্ধতি বলে। তাহলে তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতিটা কি? তালিকা পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে তাকে তালিকা পদ্ধতি বলে। আর সেট গঠন পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না এবং উল্লেখ থাকে না একটা শর্ত দেওয়া থাকে। সুনির্দিষ্টভাবে কি উপাদানগুলো উল্লেখ থাকে না, কোনো শর্ত দেওয়া থাকে, তাকে সেট গঠন পদ্ধতি বলে। ক্লিয়ার সবার? তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। তাহলে আমাদের তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি সম্পর্কে মোটামুটি আমরা জানলাম এবং বুঝতে পারলাম তালিকা পদ্ধতিটা কি, সেট গঠন পদ্ধতিটা কি। আবারও বলি, দেখো, তালিকা পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে তাকে তালিকা পদ্ধতি বলে। মনে করে এখানে 1 2 3 4 5, এখানে আর কোনো কি সংখ্যা নাই বা আর কোনো এটার মধ্যে কি আর কোনো উপাদান নেই, অর্থাৎ সকল উপাদান এটা এখানে সুনির্দিষ্টভাবে কি উল্লেখ করা আছে বা কোনো শর্ত দেওয়া নাই, কোনো কি শর্ত দেওয়া নাই। তাহলে এটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি হচ্ছে এখানে দেওয়া আছে x such that x স্বাভাবিক বিজোড় সংখ্যা, এখানে কিন্তু সুনির্দিষ্টভাবে উল্লেখ নাই, বলছে কি x such that x স্বাভাবিক বিজোড় সংখ্যা। এবার স্বাভাবিক বিজোড় সংখ্যা কত পারে? 3 থেকে, এটা 1 2 3 4 5, এটা স্বাভাবিক বিজোড় সংখ্যা, এটা কোনো কি সুনির্দিষ্টভাবে উল্লেখ নাই। তাহলে যেটা সুনির্দিষ্টভাবে উল্লেখ নাই সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এবার আমরা এই দুটো বুঝতে পারলাম। এবার দেখো, এবার সেট বোঝার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে গুণিতক এবং গুণনীয়ক। এটা হচ্ছে কি গুণিতক, গুণিতক এবং গুণনীয়ক, 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 গুণিতক এবং গুণনীয়ক। গুণিতকটা কি? মনে করো তোমাকে বলছে যে 5-এর গুণিতক, 5-এর গুণিতক, 5-এর গুণিতক কি হবে? 5-এর গুণিতক মানে তুমি 5-এর নামতা, অর্থাৎ 5-এর গুণিতক মানে কি? গুণিতক বললে বুঝবা যে নামতা, 7-এর নাম, 7-এর গুণিতক বললে বুঝো যে 7-এর নামতা, 9-এর গুণিতক বললে বুঝো 9-এর নামতা। তাহলে 9-এর নামতা কিভাবে হবে? 9 একে 9, 5-এর নামতা আসি, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 কত? 15, 4 5 হচ্ছে কত? 20, 5 5 হচ্ছে 25। এটা হচ্ছে কি 5-এর গুণিতক, এগুলো হচ্ছে 5-এর গুণিতক, অর্থাৎ 5-এর নামতা, 5-এর নামতা 5 দুগুণে 10, 3 5 15। এবার যদি 7-এর গুণিতক বলে, অর্থাৎ তোমাকে যদি গুণিতক বলে তুমি তার নামতা পড়বা, নামতা লিখবা, অর্থাৎ যতটুকু বলে, হয়তো একটা শর্ত দেওয়া থাকবে যে তুমি কতটুকু পড়বা বা কতটুকু পর্যন্ত লিখবা। এবার 7-এর গুণিতক মানে কি 7 একে 7, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 3 7 হচ্ছে 21, এগুলো হচ্ছে 7-এর গুণিতক, 4 7 হচ্ছে 28, এগুলো হচ্ছে কি 7-এর গুণিতক। তাহলে গুণিতক যদি বলে, গুণিতক মানে কি ওটার নামতা, যতের গুণিতক বলে তত নামতা পড়বা। এবার আসি আমরা গুণনীয়কের ক্ষেত্রে, এটা ক্লিয়ার তো সবার? এবার আসি আমরা গুণনীয়কের ক্ষেত্রে। মনে করো তোমাকে বলছে যে 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক। তাহলে 36-এর গুণনীয়কের ক্ষেত্রে দেখো, বা তোমাকে বলতে পারে 28-এর গুণনীয়ক, 28-এর গুণনীয়ক। আমরা প্রথমে 36-এর গুণনীয়কে আসি। মনে করো যে সংখ্যাগুলো গুণ করলে 36 হয় তুমি সেভাবে দেও। মনে করো যে সংখ্যাগুলো গুণ করলে 36 হয়, তাহলে কত গুণ করবা? 1 গুণ 1 এর সাথে কত গুণ করলে? এটা প্রথমে একেবারে ছোট থেকে 1 ইন্টু 1 ইন্টু 36, দেখো 1 ইন্টু 36 হলে কি সমান কত হবে? 36। তারপর 2, 2 এর সাথে 2 এর সাথে কত গুণ করলে 36 হবে? 2 এর সাথে কত গুণ করলে 36 হবে? দেখো 2 গুণ কত? 2 গুণ হচ্ছে এখানে কত লিখবো? 18। তারপর 3 এর সাথে কত গুণ করলে 36 হবে? 3 এর সাথে কত গুণ করলে 36 হবে? 3 12 কত? 3 12 36, তাহলে 3 12 36। তারপর 4 এর সাথে কত গুণ করলে 36 হবে? 4 এর সাথে কত গুণ করলে 36 হবে? 4 4 নং হচ্ছে কত? 4 নং হচ্ছে 36। এবার 5 এর সাথে কত গুণ করলে 36 হবে? দেখো 5 এর সাথে যত সংখ্যা গুণ করলে এটা কি 36 হবে না,
অর্থাৎ এই 34 মিলবে না, তাহলে এখানে কি 5 হবে না, এখানে 5 হবে না। তারপর 6 6 এর সাথে কত গুণ করলে 36 হবে? 6 6 কত? 6 6 36। তারপর হচ্ছে 7 7 এর সাথে কত গুণ করলে 36 হবে? 7 এর সাথে কিন্তু 36 মেলে না, তাহলে এখানে 7 হবে না। এখানে কত হবে? 8 যদি দিই, অর্থাৎ আমাদের এখানে 8 দিলেও কি হবে না, 8 এর সাথে 36টাকে মিলবে না। তাহলে 9 9 তো হয়েছে 12, 12 হয়েছে 18 হয়েছে 9 4 নং 34, 12 3 12 34, 18 দুগুণে 34। এবার আসি আমরা এখানে সবচেয়ে ছোট থেকে যেগুলা আমরা ছোট থেকে নিব, এটা হচ্ছে কত? 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3 4, তারপর 6 একটা নিব, এখানে দুইটা আছে একটা নিব, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে কত? 12, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে 36। এগুলো হচ্ছে কি 36 এর গুণনীয়ক, এগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। তাহলে কোন সংখ্যার গুণনীয়ক হচ্ছে অন্য কোন সংখ্যা দিয়ে, অর্থাৎ এই সংখ্যাগুলো দিয়ে যদি কোনো সংখ্যা ভাগ করে তাহলে কোনো ভাগশেষ অবশিষ্ট থাকবে না, কোনো কি ভাগশেষ অবশিষ্ট থাকবে না। মনে করো 36টা যদি 18 দিয়ে ভাগ করে তাহলে বা 2 দিয়ে, প্রথমে 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 36, 18 দুগুণে কত? 36। দেখো তাহলে 18 দুগুণে 36, এখানে কি কোনো ভাগশেষ অবশিষ্ট থাকবে না। আবার 3 দিয়ে যদি তুমি ভাগ করো, 3 12 হচ্ছে কত? 36। আবার 4 দিয়ে যদি ভাগ করো তাহলে এখানে ভাগফল হবে 9, আর এখানে ভাগশেষ হবে 0। তাহলে গুণনীয়ক হচ্ছে কি কোন সংখ্যাকে ওই সংখ্যার যেই গুণফলগুলো আছে, অর্থাৎ ওগুলা দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কি কোনো ভাগশেষ অবশিষ্ট থাকবে না, সেটা হচ্ছে কি ওই সংখ্যার গুণনীয়ক। তাহলে এই সংখ্যার গুণনীয়ক হচ্ছে 36 এর গুণনীয়ক হচ্ছে এখানে 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে কি 36 এর গুণনীয়ক, এগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক। এবার দেখো 28 এর ক্ষেত্রে একই রকম ভাবে যদি আমরা 28 এর গুণনীয়কটা বের করতে যাই তাহলে 28 এর গুণনীয়ক হবে তো প্রথমে এই যে একসাথে যদি ধরি 1 ইন্টু 8, একেবারে ছোট সংখ্যা থেকে ধরতে হবে, ছোট সংখ্যা থেকে গুণ করতে হবে। 2 গুণ করলে কত হয়? 14 দুগুণে, দেখো 14 দুগুণে হচ্ছে কত? 28, অর্থাৎ কোনো ভাগশেষ অবশিষ্ট থাকবে না, এটা গুণ করলে কি 28 হবে। 14 দুগুণে কত হচ্ছে? 28। তারপর 3 দিয়ে যদি 28 এ যায়নি, 3 যায় নাই, 3 8 24 যায় না, তাহলে এখানে হয়তো তুমি কত দিবে? 4 4 সাথে কত? 4 দিয়ে কত সাথে যায়? 7 7 সাথে 4 7 28, অর্থাৎ যেগুলো কি শুধু 28 হবে, কোনো কি ভাগশেষ অবশিষ্ট থাকবে না, সেটা হচ্ছে কি ওই সংখ্যার গুণনীয়ক। আমরা সবগুলো লিখে নিই। তারপর হচ্ছে 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে তো লিখলাম, তাহলে এটা হচ্ছে এই যে দেখো তুমি 5 দিয়ে যদি দাও তাহলে 28 এর মধ্যে কি যায়নি? 5 কোন সংখ্যা 28 এর মধ্যে যায় না, 6 দিয়ে 28 এর মধ্যে যায় না, 7 এই 4 7 28, এটা তো আমরা লিখলাম। তাহলে এই ছোট সংখ্যা থেকে এগুলো লিখবা 1 2 4 7 14 আর 28, এই যে এগুলা হচ্ছে কি 28 এর গুণনীয়ক। তাহলে আমরা গুণনীয়কটা বুঝলাম। আমাদের এই দুইটা বিষয় গুণনীয়ক এবং গুণিতক এবং গুণনীয়ক, এই দুইটা বিষয় ভালোভাবে না বুঝলে কিন্তু আমরা এই অধ্যায়ের সমাধান করাটা আমাদের জন্য খুব কষ্ট হয়ে যাবে। সেজন্য গুণিতক এবং গুণনীয়কটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। এবার গুণিতক এবং গুণনীয়কের পরে আমাদের যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে লেস দেন অর গ্রেটার দেন। দেখো এই যে লেস দেন অর গ্রেটার দেন, প্রথমে আমরা যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলি। দেখো প্রথমে এই যে এই বিষয়টা নিয়ে দেখো, আমরা এই একটা নিয়ে কথা বলি। দেখো এটা কিন্তু আমরা অনেকে দেখছি বা অনেকে দেখছি, কিন্তু এটার সঠিক ব্যবহারটা কি এটা আমরা অনেকে হয়তো জানি না। এবার আমরা শিখবো এটার ব্যবহারটা কি, কোন কোন ক্ষেত্রে এটা প্রয়োগ করতে হয়, এবং অনেকে এটার নামও জানা নাই। তবে একটা জিনিস জানা আছে হয়তো যে এ পাশের যে বড় অংশ এটা বড় বোঝায় এবং এ পাশের অংশটাকে ছোট বোঝায়, এটা হচ্ছে গ্রেটার দেন। আর এই দিক থেকে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে লেস দেন, অর্থাৎ এই গ্রেটার দেন মানে কি এদিকে বড়। এবার আসি আমরা এই যে এই অংশটা বোঝায়, এই যে এই অংশটা দিয়ে কি বোঝায়? গ্রেটার দেন দ্বারা এটা হচ্ছে কি বড়, আর এই যে ছোট যে অংশটা এটা হচ্ছে কি এটা দ্বারা বোঝায় ছোট, অর্থাৎ এই অংশের দ্বারা বোঝানো হয় ছোট। দেখো এই যে যে মাথা আছে, মাথা একেবারে ছোট, তাহলে এই মাথা এটা দিয়ে বোঝা হয় এই পাশের অংশ হচ্ছে ছোট,
আর এই পাশে অংশ হচ্ছে বড়। একই রকম ভাবে এই যে এদিক থেকে যেটা হয় লেস দেন, এটাকে বোঝানো হয় বড়, আর এটা এই অংশটা হচ্ছে ছোট, অর্থাৎ এটা থেকে ছোট। ঠিক আছে, এই যে চিকন মাথা যেটা, এটা হচ্ছে ছোট, চিকন মাথা যেদিকে এটা হচ্ছে কি ছোট বুঝায়। তাহলে এটার প্রয়োগটা কিভাবে করব আমরা? ঠিক আছে, আমরা তো বুঝলাম বড় ছোট। তাহলে এই যে দেখো, এবার আমরা লিখি এটা বোঝার জন্য, টু টু লেস দেন এক্স লেস দেন 8। মনে করো আমরা এটা লিখলাম। দেখো এই যে টু লেস দেন, অর্থাৎ এর চিকন মাথাটা, ছোট মাথাটা এটা আছে, অর্থাৎ এটা থেকে বড়। এই যে মাঝখানে দেখো, মাঝখানে কি আছে? মাঝখানে আছে এক্স এবং লেস দেন 8। এই যে চিকন মাথা এদিকে আছে, অর্থাৎ এটা থেকে বড়। এখানে দেখো প্রথমে এখান থেকে এই যে টু আছে, এটা মানে এদিকে চিকন মাথা আছে, এদিকে বড় মাথা আছে। দেখো মাঝখানে কি আছে? এক্স। তার মানে কি এটা হচ্ছে টু হচ্ছে ছোট আর এক্স এর মান হচ্ছে বড়। তাহলে এক্স এর মানটা হতে হবে কি টু থেকে বড়। এক্স এর মানটা হতে হবে টু থেকে বড়। টু লেস দেন এক্স, তাহলে এক্স এর মানটা হতে হবে কি টু থেকে বড়। একই রকম ভাবে এক্স লেস দেন 8, অর্থাৎ এক্স এর মানটা হতে হবে 8 থেকে ছোট, অর্থাৎ এক্স এর মান আমাদেরকে বের করতে হবে এক্স এর মান। ঠিক আছে, এদিক থেকে যে শর্ত দেওয়া আছে সেই দিকের শর্ত অনুযায়ী এক্সটা হচ্ছে কি মাঝখানে। এক্স এর দেখো মুখটা দেখো, এক্স এ এটা হচ্ছে বড় মুখ, অর্থাৎ এটা হচ্ছে কি বড় হবে, অর্থাৎ টু সাইতে বড় হবে। এটা হচ্ছে বড় মুখ, অর্থাৎ এক্স এর মানটা কি এদিক থেকে বড় হবে এবং এদিক থেকে কি হবে ছোট। এই যে ছোট মাথা এদিকে এক্স এর দিকে আছে, তাহলে এক্স এর মানটা হতে হবে কি এদিক থেকে ছোট, আট থেকে কি ছোট হতে হবে। দেখো তাহলে এই যে আমরা যদি শুধু এক্স এর মানটা এভাবে নিই, দেখো আমরা জানি যে যে মানটা এদিকে আছে সেটা হবে বড়, আর যে মানটা এদিকে আছে সেটা হবে কি ছোট। তাহলে এই যে এখানে এই যে টু লেস দেন এক্স লেস দেন 8 আছে, অর্থাৎ এই যে এখানে ছোট মাথা লেস দেন, লেস দেন এর বড় মুখটা হচ্ছে কি এক্স এর দিকে, অর্থাৎ এর ছোট মুখটা হচ্ছে টু, অর্থাৎ এটা হবে ছোট আর এটা হবে বড়। একই রকম ভাবে এখানে লেস দেন, দেখো এই যে এদিকে আছে ছোট, অর্থাৎ এক্স এর দিকে আছে চিকন মাথা, অর্থাৎ ছোট মাথা এক্স এর মানটা হবে ছোট, কি অপেক্ষা ছোট? 8 অপেক্ষা ছোট। এক্স এর মানটা হবে 8 অপেক্ষা ছোট। তাহলে আমরা কি মানগুলো লিখতে পারি? দেখো এখানে বলছে কি এক্স টু লেস দেন এক্স, অর্থাৎ এক্স এর মানটা হবে টু থেকে বড়, অর্থাৎ এখানে কি হবে 3 কত পর্যন্ত হবে 4 5 6 7। এখানে দেখো এই যে 8 থেকে ছোট, তাহলে কি 8 হবে? নি 8 হবে না, বলছে কি 8 থেকে ছোট, 2 থেকে বড়, এবং এক্স এর মান হতে হবে কি 2 থেকে বড় এবং 8 থেকে ছোট। তাহলে এটা হচ্ছে এক্স এর মান, এক্স ইকুয়াল এটা হচ্ছে কি নির্ণয় মান 3 4 5 6 7, এটা হচ্ছে কি এক্স এর মান। এবার যদি একই ক্ষেত্রে দেখো আমরা এরকম ভাবে লিখছি এক্স এ, এখানে এক্স এ লিখলাম এক্স, একই রকম ভাবে যদি মান দেওয়া থাকে তাহলে এটা কিভাবে লিখবা? এক্স মনে করে এখানে দেওয়া আছে এই যে লেস দেন অর ইকুয়াল দেওয়া আছে, জাস্ট বোঝা যাচ্ছে না। যদি দেখো এভাবে দেওয়া থাকতো এক্স লেস দেন, না এখানে হচ্ছে টু লেস দেন এক্স লেস দেন 8, দেখো আমাদের পূর্বেরটার মতো। কিন্তু এই যে দেখো এখানে যদি আমরা এই যে লেস দেন এর নিচে যদি একটা দাগ দেওয়া থাকে, লেস দেন এর নিচে একটা দাগ দেওয়া থাকে, তাহলে এটার মানটা কিভাবে হবে? তাহলে এটার মানটা হবে দেখো এই টু লেস দেন, অর্থাৎ টু থেকে যে বড় এক্স এর যে মানটা, টু থেকে বড় আমরা আগে কি মানটা লিখলাম? এখানে 3 4 5 6 এবং 7 এই মানগুলো লিখলাম, এগুলো হচ্ছে এটার মান। যদি এটা দেওয়া না থাকতো, দেখো এবার এটাকে এবারকে এটা লিখলে হবে, এবার এটা লিখলে হবে না। দেখো এখানে লেস দেন এর নিচে একটা দাগ দেওয়া আছে, অর্থাৎ ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, অর্থাৎ 2 অপেক্ষা বড় অথবা 2 এর সমান, এটা দ্বারা বোঝায়। এই যে আগেরটা দ্বারা বোঝানো হচ্ছে এই যে দেখো এটা দ্বারা বুঝাইছে 2 অপেক্ষা বড়, আর এখানে নিচে একটা দাগ দিয়ে বুঝাইছে 2 অপেক্ষা বড় অথবা 2 এর কি সমান, টু লেস দেন অর ইকুয়াল এক্স। তাহলে এখানে মানটা হবে কি এখানে এক্স এর মানটা হবে 2 সহ, অর্থাৎ 2 সহ 2 সহ এখানে মানটা হবে। এবং যদি এখানেও দেওয়া থাকতো এরকম লেস দেন অর ইকুয়াল, অর্থাৎ এক্স এর মানটা 8 অপেক্ষা কি ছোট, এখানে আগে আমরা বুঝাইছি না এক্স এর মানটা
x এর মানটা কি 8 অপেক্ষা ছোট, অর্থাৎ 8টা হচ্ছে কি বড়, x এর মানটা হবে 8 অপেক্ষা ছোট। যদি এখানে লেস দ্যান নিচে ইকুয়াল দেওয়া থাকে তাহলে হবে কি 8 অপেক্ষা ছোট অথবা 8 এর সমান, 8 অপেক্ষা ছোট অথবা 8 এর সমান। ঠিক আছে, এটা বোঝা গেছে। তাহলে আমরা আরেকটা দেখো, আরেকটা জাস্ট আমরা বোঝার জন্য সমাধান করি। মনে করো এখানে বলছে 7 গুণিতক, 7 গুণিতক। দেখো 7 গুণিতকের ক্ষেত্রে আমরা 7 রাখবো। এখানে বলছে যে x 7 গুণিতক হচ্ছে x, তাহলে 7 x লেস দেন, এখানে x লেস দেন 28, আর এখানে x টা হচ্ছে কি, x টা হচ্ছে 7 গুণিতক। তাহলে 7 গুণিতকটা কি, 7 গুণিতক হতে হবে 7 দ্বারা যেই গুণফল, অর্থাৎ 7 নামতা 7 গুণফল। 7 গুণফল কত হয় 7 7 14 21, তারপর হচ্ছে কত 28। এখানে বলছে 7 গুণিতক। ঠিক আছে, 7 গুণিতক হচ্ছে কি 7, অর্থাৎ 7 লেস দেন x লেস দেন 28, অর্থাৎ এই যে 7 যে গুণিতকটা x টা হচ্ছে কি, x টা একটা শর্ত দিয়ে, এটা হচ্ছে কি 7 গুণিতক। 7 গুণিতক হতে হবে কি 7 লেস দেন, অর্থাৎ এদিকে চিকন মাথা আছে এদিকে বড় মাথা আছে, তাহলে তার বুঝতে হবে কি 7 থেকে বড়। 7 গুণিতক এখানে যে শর্ত দেওয়া আছে, 7 গুণিতক হচ্ছে এগুলো, 7 গুণিতক আমরা লিখলাম, কিন্তু শর্ত দেওয়া আছে 7 থেকে কি বড় এবং 28 থেকে কি ছোট, অর্থাৎ যে x এর যে মানটা, x এর মানটা হচ্ছে কি 7 গুণিতক, x এর 7 গুণিতক হতে হবে 7 থেকে বড় এবং 28 থেকে কি ছোট। তাহলে 7 থেকে বড় 7 গুণিতক কত, 7 থেকে বড় 7 গুণিতক হচ্ছে 14, তারপর হচ্ছে 28 থেকে 14, তারপর হচ্ছে 21, 28 থেকে ছোট, এই দুইটা হচ্ছে কি 7 গুণিতক। অর্থাৎ এই যে শর্ত দেওয়া আছে এই শর্ত অনুযায়ী এটা হচ্ছে কি 7 গুণিতক। এই শর্ত অনুযায়ী যদি এবার এখানে দেওয়া থাকে লেস দেন অর ইকুয়াল, এখানে যদি ইকুয়াল দেওয়া থাকে তাহলে এখানে দেখো, এখানে যদি ইকুয়াল দেওয়া থাকে তাহলে 7 গুণিতকটা হতে হবে কি 7 সমান অথবা 7 থেকে কি বড়, 7 সমান অথবা 7 থেকে বড়। যদি এভাবে নিচে দাগ দেওয়া থাকে তাহলে এটা সহকারে হবে 7 সমান অথবা 7 থেকে বড়। একই রকম ভাবে যদি এখানেও লেস দেন অর ইকুয়াল দেওয়া থাকে তাহলে কি মানে x এর মানটা হবে 28 থেকে ছোট অথবা 28 সমান, 28 থেকে ছোট অথবা কি 28 সমান। তাহলে এই লেস দেন অর ইকুয়াল, এই যে এগুলোর যে ব্যবহারটা এটা আমাদেরকে জানতে হবে, তাহলে আমরা মোটামুটি এটা বুঝতে পারবো। এবার আমরা মনে করো এই যে সেট তালিকা পদ্ধতি এবং যে সেট গঠন পদ্ধতি যদি এভাবে দেওয়া থাকে সেটা আমরা কিভাবে সমাধান করব। আমরা যদি একটা তালিকা পদ্ধতি মনে করে এখানে লিখলাম 7 14, এখানে 21, এখানে 28 লিখলাম, এটা মনে করো একটা সেট। আগে আমাদেরকে বুঝতে হবে এই সেটটা কি, এই সেটটা কোন সেট। মনে করো এই একটা সেট, এখানে 7 14 21 এবং 28 আছে, এই সেটটা কি সেট আমাদেরকে প্রথমে বুঝতে হবে। তাহলে দেখো এখানে শুধুমাত্র উপাদানগুলো দেওয়া আছে এবং উপাদানগুলো সুনির্দিষ্টভাবে দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। এই যে এইটাকে বলছে যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। মনে করো এটাকে বলছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, ঠিক আছে। এই পদ্ধতিটাকে বলছে, এই তালিকা পদ্ধতিটাকে বলছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে সেট গঠন পদ্ধতি আমরা যদি সরাসরি এক লাইনে নিয়ে যাই তাহলে দেখো সেট গঠন পদ্ধতিটা কিভাবে হবে। এটা হবে x such that x, ঠিক আছে। সেট গঠন পদ্ধতিতে প্রথমে এটা লিখে নিবা x such that x, x such that x বা x এলিমেন্ট এন্ড এভাবেও লেখা যেতে পারে x এলিমেন্ট এন্ড x গুলা হচ্ছে কি ওই সাধারণ নাম্বার বা এটা উপাদান x such that x। এবার দেখো এখানে কি কি আছে 7 14 7 14 21 28, দেখো কোনোটার মিল আছে কিনা। আমরা এই যে এর আগে আমরা কিন্তু এই 7 14 21 এবং 28 এর একটা অঙ্ক করছি, সেটা হচ্ছে কি 7 এর গুণিতক, সেটা হচ্ছে কি 7 এর গুণিতক, হচ্ছে 7 এর নামটা দেখো 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7
28। এখানে দেখা যায় কি 7-এর নামতা, তাহলে x such that x এখানে কি লিখবো, যেহেতু এটি 7-এর নামতা এখানে লিখবো কি 7-এর কি 7-এর গুণিতক, 7-এর গুণিতক, 7-এর গুণিতক অর্থাৎ 7-এর নামতা। 7-এর গুণিতক কত থেকে কত পর্যন্ত দেখো এখানে দেওয়া আছে 7 থেকে 7 থেকে 14, 21 এবং 28। তাহলে এখানে কিভাবে লিখবো x such that এখানে কিভাবে লিখবো, মাঝখানে যে x এর মানটা আছে এখানে আমরা যদি লিখি এই যে 7 লেস দেন x লেস দেন, এটা হচ্ছে কত দেওয়া আছে 28। দেখো এটা কি হয়েছে, দেখো এটা কি হয়েছে কিনা, দেখো এখানে দেখো এটা হয় নাই, এর কারণ হচ্ছে এখানে যে x টা হচ্ছে এই লেস দেন x, এখানে দেখো ছোট মাথা চিকন মাথাটা হচ্ছে কি 7 এর দিকে, x এর মানটা হচ্ছে বড়, তাহলে x এর মানটা হতে হবে 7 অপেক্ষা বড়। এখানে দেওয়া আছে কি 7 সহকারে, x এর মানটা হতে হবে 7 অপেক্ষা বড়। তাহলে যেহেতু এখানে 7 সহকারে দেওয়া আছে, তাহলে এখানে দিতে হবে একটা লেস দেন নিচে একটা দাগ দিতে হবে, তাহলে এটা হবে কি লেস দেন অর ইকুয়াল 7 অপেক্ষা বড় অথবা 7 এর সমান। তাহলে x এর এই অংশের মানটা হতে হবে 7 অপেক্ষা বড় অথবা 7 এর সমান। একই রকম ভাবে দেখো লেস দেন 28, অর্থাৎ এই x এর মানটা এই যে 28টা বড় আছে না, 28 অপেক্ষা ছোট হতে হবে, x এর মানটা হতে হবে কি 28 অপেক্ষা ছোট, কিন্তু এখানে দেওয়া আছে 28 সহকারে দেওয়া আছে। তাহলে একই রকম ভাবে এখানেও লেস দেন অর একটা দাগ দিলে লেস দেন অর ইকুয়াল হয়ে যাবে, অর্থাৎ x এর মানটা হতে হবে 7 অপেক্ষা বড় অথবা 7 এর সমান, 28 অপেক্ষা ছোট অথবা 28 এর সমান। তাহলে দেখো আমাদের এটা হয়ে গেছে, অর্থাৎ এই তালিকা পদ্ধতি দেওয়া থাকলে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, এটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি। দেখো এখানে যে সেট গঠন পদ্ধতিটা আছে এখানে কিন্তু এটার উপাদানগুলো সরাসরি উল্লেখ নাই, অর্থাৎ কি উপাদানগুলো সরাসরি উল্লেখ নাই, তবে উপাদান নির্ণয়ের জন্য এই যে উপাদানগুলো নির্ণয়ের জন্য একটা নিয়ম দেওয়া আছে, একটা শর্ত দেওয়া আছে। শর্তটা কি, শর্তটা হচ্ছে 7-এর গুণিতক হতে হবে এবং এত থেকে বড় অথবা সমান এবং এত থেকে ছোট অথবা সমান হতে হবে। তাহলে এটা একটা শর্ত দেওয়া আছে। একই রকম ভাবে যদি আমরা এটা হচ্ছে কি এখন সেট গঠন পদ্ধতি, এটাকে যদি তালিকা পদ্ধতি করি তাহলে এই তালিকা পদ্ধতি করলে এই জিনিসটা দাঁড়াবে, ঠিক আছে। তালিকা পদ্ধতি করলে কি এই জিনিসটা দাঁড়াবে। যদি এটাকে চেঞ্জ করে দেয়, এখানে এই লেস দেন আর ইকুয়ালের ক্ষেত্রে লেস দেনটা উঠায় দেয়, তাহলে এখানে x এর মানটা কিরকম হবে 7 অপেক্ষা বড়, 7 অপেক্ষা বড় 7 এর গুণিতক কত, এটা হচ্ছে 14। যদি এভাবে উঠায় দেয় 14, 21, তারপর যে এটা এভাবে থাকলে এখানে 28, এটা হচ্ছে কি এটা হচ্ছে তালিকা পদ্ধতি। যদি তালিকা পদ্ধতি বলে তাহলে এটাকে এভাবে করতে হবে, এটা হচ্ছে তালিকা পদ্ধতি, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, ঠিক আছে। দেখো এবার যদি আমরা একটা তালিকা পদ্ধতি একটা সেট গঠন পদ্ধতিটাকে একটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, মনে করো আমরা লিখলাম এই যে 28-এর গুণনীয়ক, এটাকে এভাবে লিখবো x such that x, এটা হচ্ছে কি 28-এর গুণনীয়ক, 28-এর গুণনীয়ক। 28-এর গুণনীয়ক লিখে একটা শর্ত দিছে বা 28-এর গুণনীয়ক বের করতে হবে। 28-এর গুণনীয়ক এটা হচ্ছে কোন পদ্ধতি, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। তাহলে আমাদের এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আমাদেরকে করতে হবে তালিকা পদ্ধতি। মনে করো তালিকা সেট গঠন পদ্ধতি বলছে 28-এর গুণনীয়ক বের করো, 28-এর কি গুণনীয়ক বের করো বা 28-এর গুণনীয়ক। দেখো এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব এখন 28-এর গুণনীয়ক। তাহলে 28-এর গুণনীয়কটা কিভাবে বের করব, 28-এর গুণনীয়ক দেখো আমরা আগে বলছি 28কে একেবারে ছোট ছোট সংখ্যা থেকে 1 থেকে গুণ করতে হবে। তাহলে 1 থেকে গুণ করলে যদি কোনো বাক্সের অবশিষ্ট থাকে না, মনে করে এই যে দেখো এখানে 1 × 28 সমান কত হবে, সমান কত হবে 28 হবে। তাহলে এবার দেখো 2 লিখলা, এবার 2 এর সাথে কত গুণ করলে 28 হতে পারে, এটা মাথার উপর গঠাও। 2 এর সাথে কত, আমরা জানি যে 14 দুগুণে কত, 14 দুগুণে 28। এবার দেখো 3 এর সাথে কত গুণ করলে 28 হয়, 3 এর সাথে কত গুণ করলে 28 হয়, 3 এর সাথে 28 কিন্তু হয় না, কোন সংখ্যা গুণ করলে 28 হয় না, এটা বাক্সের অবশিষ্ট থাকে, তাহলে এটা হবে না। তাহলে দেখো 4 এর সাথে কত গুণ করলে 28 হবে, দেখো 4 এর সাথে কত গুণ করলে 28 হবে, 4 এর সাথে আমরা জানি যে কত 4 এর সাথে 28। তারপর 5 দিয়ে দেখো, 5 দিয়ে 28 এর সাথে যায় না, 6 দিয়ে 28 এর সাথে যায় না, 7 দিয়ে তো আমরা নিলাম, তাহলে 7 যে কোনো সংখ্যা একবার গেলে হবে 7, 4 7
28। তাহলে এবার দেখো একেবারে ছোট সংখ্যা থেকে আমরা এটার গুণনীয়ক লিখবো। তাহলে সুতরাং দেখো এখানে এই যে 28-এর গুণনীয়ক সমূহ, 28-এর গুণনীয়ক সমূহ, 28-এর গুণনীয়ক সমূহ কত হচ্ছে, এখানে ব্র্যাকেট দিয়ে লিখবা, এখানে প্রথমে লিখবা 1, তারপরে কমা দিয়ে লিখবা 2, তারপরে কমা দিয়ে লিখবা 4, তারপরে কমা দিয়ে লিখবা 7, তারপরে কমা দিয়ে লিখবা কত 14, তারপরে কমা দিয়ে লিখবা 28। ঠিক আছে, 28-এর গুণনীয়ক। দেখো এটা হচ্ছে 28-এর গুণনীয়ক সমূহ। তাহলে এই যে পদ্ধতিটা, এটা হচ্ছে তালিকা পদ্ধতি আর এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি থেকে কিভাবে আমরা তালিকা পদ্ধতিতে আসবো, আর আমাদেরকে প্রথমত বুঝতে হবে তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি, এটা ভালোভাবে বুঝতে হবে। এবার আসি আমরা, এটা বুঝতে তার কারো সমস্যা নেই, তারপর আবার বলি যে 28-এর গুণনীয়ক সমূহ হচ্ছে একেবারে ছোট সংখ্যা দিয়ে একেবারে 1 থেকে যেই সংখ্যার সাথে গুণ হলে 28 হবে সেগুলো হবে কি 28-এর গুণনীয়ক। অর্থাৎ কোন সংখ্যা 28-এর গুণনীয়ক সমূহ দিয়ে যদি যে এগুলোর ভাগ করা হয় তাহলে আর কোনো ভাগশেষ অবশিষ্ট থাকবে না। মনে করো এখানে 28 লিখলাম, প্রথম থেকে কত থেকে ভাগ দিলা, 2 দিয়ে ভাগ দিলা, 2 দিয়ে ভাগ দিলে কত হয় 14, 14 দুগুণে কত 28। দেখো এখানে শূন্য হবে, তারপর 4 দিয়ে যদি ভাগ দিই 4 ভাগ 28, এটা হচ্ছে মূল সংখ্যা আর কি, উপাদান 28 ভাগ দিলে আর কোনো ভাগশেষ অবশিষ্ট থাকবে না। 4 7 কত, 4 7 28, কোনো ভাগশেষ অবশিষ্ট নাই, এটাকে বলা হয় গুণনীয়ক। তাহলে আমরা গুণনীয়ক এবং গুণিতকটা ভালোভাবে বুঝতে হবে, তাহলে আমরা সেট গঠন পদ্ধতিটা এবং তালিকা পদ্ধতি আমরা প্রকাশ করতে পারবো। এবার আসি আমরা বোর্ড বইয়ের তোমার 2.1-এর 1 নাম্বার, দেখো 1 নাম্বার সেট গুলো দেওয়া আছে, দিয়ে বলছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। জাস্ট আমরা একটা লিখে নিই, এখানে দেওয়া আছে x এলিমেন্ট n, x এলিমেন্ট n, অর্থাৎ এই x টা হচ্ছে n এর উপাদান, x এলিমেন্ট n such that x square greater than 9 এবং x square greater than 9 এবং x cube less than 130, আর এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী। দেখো এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে এটাকে কিভাবে তালিকা পদ্ধতি প্রকাশ করা যায়, প্রথমে দেখো x এলিমেন্ট n, n দ্বারা বোঝানো হচ্ছে নাম্বার বা সংখ্যা, নাম্বার সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা, n দ্বারা বোঝানো হচ্ছে, মনে করো n দ্বারা বোঝানো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু, n দ্বারা বোঝানো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। দেখো এবার এই যে x এলিমেন্ট n, এই x টা হচ্ছে কি, এই x টা হচ্ছে n যে সেটটা, আর x টা হচ্ছে এই n যে সেট, এই সেটের উপাদান, এক একটা উপাদান হচ্ছে কি x, এক একটা উপাদানটা কি x দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে x স্কয়ার গ্রেটার দ্যান 9, এই যে দেখো x স্কয়ার গ্রেটার দ্যান 9, অর্থাৎ এখানে এই যে স্বাভাবিক সংখ্যার বর্গটা এখানে কি দেওয়া আছে, 9টা ছোট না, x এর গ্রেটার দ্যানটা এদিকে দেওয়া আছে, x এর দিকে বড় দেওয়া আছে, এই ছোট মাথাটা 9 এর দিকে দেওয়া আছে। তাহলে এই যে x স্কয়ারের মানটা হতে হবে 9 অপেক্ষা বড়, x স্কয়ারের মানটা হতে হবে কত, 9 অপেক্ষা বড়। তাহলে 9 অপেক্ষা বড় x স্কয়ারের মান কত, যদি আমরা 2 এর উপরে স্কয়ার দিই তাহলে এটা হচ্ছে কত 4, তাহলে এটা সমান কি 9 হয় না, অর্থাৎ এটা হয় না, এটা হচ্ছে কি 4, এটা হয় না, নট ইকুয়াল, এটা হচ্ছে নট ইকুয়াল 9, নট ইকুয়াল, এটা হচ্ছে গ্রেটার দেন 9, এটা কি 9 এর চেয়ে কি বড় নয়। তাহলে এটা কিভাবে হতে হবে, যদি আমরা এখানে 3 এর বর্গ দিই, তাহলে দেখো 3 এর বর্গ কত হয়, 3 এর বর্গ হচ্ছে কত 9, এখানে বলছে 9 অপেক্ষা বড় হতে হবে, তাহলে এর চেয়ে ছোট যেগুলো সেগুলো কিন্তু হবে না, এইটা কিন্তু 9 এর সমান, তাহলে 9টা কি এখানে হবে, 9টা এখানে হবে না। যদি এখানে বলা হতো x স্কয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল, তাহলে 9টা এখানে হতো, তাহলে কি এখানে 9টা হবে না, এখানে হবে কত, এখানে হবে 4 স্কয়ার সমান কত হয় 4 কত 16, তাহলে 16টা হবে। তারপর যদি 5 এর বর্গ কত হয়, 5 এর বর্গ হচ্ছে কত, 5 এর বর্গ হচ্ছে 25, অর্থাৎ 25, ঠিক আছে, বর্গ উপর দিকে। এবার একই সাথে এই x এর যে মানটা, এইটা দেখো x এর যে ঘন, x কিউবটা, x এর ঘন হতে হবে লেস দেন 130 থেকে কি
ছোট হতে হবে, অর্থাৎ এই যে স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যার ঘন হতে হবে 130 থেকে ছোট। দেখো এটা একটা শর্ত না, এক্স এর বর্গ হতে হবে 9 অপেক্ষা বড় এবং এক্স এর ঘন হতে হবে 130 থেকে ছোট। তাহলে এটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি। এবার যদি এক্স এর মানটা কত হয়, তোমরা প্রথমে এভাবে লিখবা যে এক্স এর মান যদি 1 হয় তাহলে 1 স্কয়ার ইকুয়াল, এইভাবে লিখে নিবা। আমি এখন বিস্তারিত লিখছি না, দেখো এইভাবে আমরা এক লাইনে বিষয়টা বোঝার চেষ্টা করছি। এবার 3, যেহেতু এটা 3 হবে না, ঠিক আছে, 3টা কি হয়েছে, এই 3টা এটা হয় নাই, ঠিক আছে, এই 9 হয় নাই, বলছে যে 9 অপেক্ষা এই 9 অপেক্ষা বড় বলছে। যদি 9 এর সমান বলতো তাহলে 3টা হইতো। তাহলে এখান থেকে আমরা নিলাম কত, 4 এবং 5। একই রকম ভাবে যেহেতু 3 হয় নাই, তাহলে এখানে আর আমরা 3 এর ঘনটা নিই না, আমরা 4 থেকে শুরু করি। 4 এর ঘন কত হয়, 4 এর ঘন কত হয় দেখো, মানে 4 এখানে স্বাভাবিক সংখ্যার ঘন। 5 এর ঘন কত হয়, 5 এর ঘন, 6 এর ঘন কত হয়, এটা নিবা। তাহলে 1 2 3 আমরা কিভাবে নিই নাই, যার কারণে এই যে 1 2 3 এর যে বর্গটা এটা 9 অপেক্ষা ছোট অথবা সমান। তাহলে এগুলা কিন্তু হয়ে যাবে না, এগুলো একসাথে বাদ হয়ে গেছে। বলছে যে এক্স এর বর্গ হতে হবে 9 অপেক্ষা বড় এবং এক্স এর ঘন হতে হবে 21 থেকে এই 130 থেকে ছোট। তাহলে এখানে 4 এর ঘন, 4 4 16, 4 এর ঘন কত হয়, 4 এর ঘন হচ্ছে 66, 4 এর ঘন হচ্ছে 66। 5 এর ঘন কত হয়, 5 এর ঘন দেখো, 5 এর ঘন হচ্ছে কত, 5 এর ঘন হচ্ছে 125। 6 এর ঘন হচ্ছে কত, 6 এর ঘন 6 36, 6 এর ঘন হচ্ছে 216, 36 6 216। দেখো এটা আমরা ঘনটা বের করলাম। তাহলে 36 6 216, এই যে এখানে বলছে ঘন হতে হবে কত, 130 থেকে ছোট, 130 থেকে ছোট। তাহলে আমাদের কিন্তু এটা হবে না, এটার মানটা কি, এটার মানটা হবে না। আমাদের এখানে মান হবে কয়টা, 4 এবং 5। তাহলে ঘন থেকে আমরা নিলাম কত, 4 এবং 5, এবং বর্গটা একই রকম ভাবে দিতে হবে। তাহলে এক্স এর যে মানটা আমরা এখানে কত পেলাম, 4 এবং 5। তাহলে এক্স এর মানটা এখানে হতে হবে কত, এক্স এর মান সমান সমান এখানে কত হবে, 4 এবং 5। দেখো এই 4 এবং 5 এর হতে হবে এখানে সেটটা, 4 এবং 5 এর বর্গটা 9 অপেক্ষা বড় এবং ঘনটা 130 থেকে ছোট। তাহলে এটি হচ্ছে নির্ণেয় সেট। সুতরাং আমরা লিখতে পারি এই যে নির্ণেয় সেট, এই সেটটা হচ্ছে কি, নির্ণেয় সেট হচ্ছে 4 এবং 5। এটা হচ্ছে কি কোন পদ্ধতি, এটা হচ্ছে তালিকা পদ্ধতি, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এটা সমাধান করলে হয়ে যাবে কি তালিকা পদ্ধতি। এবং এই যে অঙ্কগুলা, প্রত্যেকটা অঙ্ক এই 2.1 এর বলছে যে কয়েকটা সেট দিয়ে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এগুলো সবগুলো একই নিয়মে। তুমি প্রথমে সাজিয়ে লিখবা এই যে x সমান 1 হলে, ঠিক আছে, x সমান 1 হলে 1 এর স্কয়ার সমান 1, এবং যদি এবং একই সাথে লিখবা 1 কিউব সমান সমান কি 1। তারপর x সমান যদি 2 হলে এই 2 স্কয়ার ইকুয়াল 4, এবং 2 এর ঘন হচ্ছে কত, 2 এর ঘন হচ্ছে 8। এভাবে তুমি সাজিয়ে লিখবা, ঠিক আছে। x সমান যদি 3 হয় তাহলে 3 এর ঘন হচ্ছে কত, 3 এর বর্গ হচ্ছে 9, এবং 3 এর ঘন হচ্ছে 27, ঠিক আছে। একই সবগুলোর মানটা বের করে এই যে 5 পর্যন্ত বের করবা, এবং এমনভাবে লিখবা যদি ঘনটা 130 অপেক্ষা বড় হয় তাহলে আর বের করা লাগবে না। তাহলে x এর মান হতে হবে 9 অপেক্ষা বড় 100 এবং 130 থেকে ছোট। তাহলে আমরা মোটামুটি বুঝলাম কিভাবে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায়। ঠিক আছে, ক্লিয়ার তো সবার? এবার আমরা এই যে 2.1 এর 2 এর একটা অঙ্ক করে, এখানে দেওয়া আছে সেট গুলো দেওয়া আছে 3 5 7 9 11, 3 5 7 9 11, এটা একটা সেট, ঠিক আছে। এবার প্রথমে দেখতে হবে এটা কোন সেট, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। এটা হচ্ছে কি তালিকা পদ্ধতি, এটাকে বলছে যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে, এটাকে বলছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য, প্রকাশ করো, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এটা দেওয়া আছে তালিকা পদ্ধতি। এবং একই রকম ভাবে দেখো আমরা কিভাবে এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। প্রথমে তোমার এটাকে ভালোভাবে বুঝতে হবে এটাতে কি দেওয়া আছে, অর্থাৎ আমরা কি নিয়মটাতে সত্যটাতে যেতে হবে। এখানে দেওয়া আছে 3 5 7 9 11। দেখো এটাতে কোনো মিল খুঁজে পাও কিনা, আমরা আগে যেগুলো করছি ওটার সাথে দেখো মিল খুঁজে পাওয়া যায় না। দেখো
3 5 7 9 11। তাহলে এখানে কি বুঝলাম আমরা, এগুলো হচ্ছে কি বিজোড় সংখ্যা। এগুলো কি এই সংখ্যা বিজোড় সংখ্যা, 3 5 7 9 11 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এটাকে আমরা সেট গঠন পদ্ধতি কিভাবে লিখবো মনে রাখবা। সেট গঠন পদ্ধতি প্রথমে এটা লিখবা, এই যে x such that x, x such that x, x such that x লিখবা, ঠিক আছে। x such that x, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি প্রকাশ করার জন্য প্রথমে এটা লিখে দিবা, বা এই যে x such that x element n এভাবে লিখে দিবা। x element n অর্থাৎ x টা হচ্ছে n এর উপাদান, এগুলো হচ্ছে নাম্বার বা সংখ্যা, এভাবে লিখে নিবা। এবার x such that x এটা প্রথমে সেট গঠন পদ্ধতিতে লিখে দিবা। তাহলে এটাকে কিভাবে করা যায় দেখো, এটা কি হচ্ছে, এটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আমরা কি লিখবো, x such that x, x হচ্ছে বিজোড় সংখ্যা, x হচ্ছে কি, x হচ্ছে এভাবে লিখে দেবা, x হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, বা লিখবা x স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক না x বিজোড় সংখ্যা। দেখো স্বাভাবিক বিজোড় সংখ্যা হলো হবে, এবং একটা শর্ত দেওয়া থাকবে, স্বাভাবিক বিজোড় সংখ্যা কত, বা x হচ্ছে বিজোড় সংখ্যা, বা এখানে x লিখবা স্বাভাবিক বিজোড় সংখ্যা, x এর মানটা হচ্ছে কি স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা। এবার কত থেকে কত, স্বাভাবিক বিজোড় সংখ্যা তো হচ্ছে 1 3 5 1 থেকে 99 পর্যন্ত বা এর বেশি যায়, এটা হচ্ছে। তাহলে আমরা স্বাভাবিক বিজোড় সংখ্যা যে কত থেকে কত পর্যন্ত এখানে দিছে, x এর মানটা আগে লিখে নিই, এই লেস দেন x লেস দেন কত হচ্ছে 11। দেখো এবার আমরা লেস দেন সর্বোচ্চ সংখ্যাটা লিখে নিলাম 11। এবার কিভাবে করা যাবে দেখো, এখানে দেওয়া হচ্ছে 3, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 3। যদি আমরা এখানে 3 লিখি তাহলে দেখো x লেস দেন 11, অর্থাৎ x এর মানটা হতে হবে 3 অপেক্ষা বড় এবং 11 অপেক্ষা ছোট। দেখো এখানে 3 ও দেওয়া আছে 11 ও দেওয়া আছে, এখানে কি কত দেওয়া আছে, 3 ও দেওয়া আছে 11 ও দেওয়া আছে। তাহলে এখানে x এর মানটা হতে হবে কিন্তু 3 এর সমান। তাহলে এখানে তোমরা একটা দাগ দিবা, 3 লেস দেন অর ইকুয়াল, 3 লেস দেন অর ইকুয়াল। তাহলে 3 অফ x এর মানটা হচ্ছে কি 3 অপেক্ষা বড় অথবা 3 এর সমান, 3 অপেক্ষা বড় অথবা 3 এর সমান। দেখো এখানে 3 অপেক্ষা সবগুলো বড়, 3 এর সমান, 3 5 দেওয়া আছে, 3 অপেক্ষা বড় অথবা 3 এর সমান। একই রকম ভাবে 11 দেওয়া আছে, তাহলে এখানেও দিতে হবে কি লেস দেন অর ইকুয়াল 11। তাহলে এটা হচ্ছে এই যে x এর মানটা যে শর্ত, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ, এটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। x লেস দেন x লেস দেন x লেস দেন অর ইকুয়াল x, 3 লেস দেন অর ইকুয়াল x, 3 x লেস দেন অর ইকুয়াল 11। তাহলে এটা হচ্ছে কি এটার মান। এবার যদি তুমি এটা না লিখে এভাবে লেখো 1 লেস দেন x লেস দেন, এটা হচ্ছে কত 13, তাহলে এটা যদি লেখো, অর্থাৎ এখান থেকে যদি এটা লেখো তাহলে এটাও সঠিক। দেখো 1 লেস দেন x, অর্থাৎ x এর যে মানটা বিজোড়, এটা হচ্ছে 1 অপেক্ষা বড়, তাহলে 1 অপেক্ষা বিজোড় সংখ্যা কত, 1 অপেক্ষা বড় বিজোড় সংখ্যা হচ্ছে 3, ঠিক আছে। 1 অপেক্ষা বড় বিজোড় সংখ্যা হচ্ছে 3 5 7 এগুলা। এবার বলছে লেস দেন 13, অর্থাৎ 13 এর চেয়ে বিজোড় সংখ্যা ছোট, 13 এর চেয়ে বিজোড় সংখ্যা ছোট হচ্ছে কত 11 9 7। এটা লিখলেও হবে, তবে এটা লিখলেও হবে, যেটা লেখো কি হবে। তাহলে প্রথমে এবার লিখবা x such that x হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা, এবং এই শর্তটা দেওয়া থাকবে, কারণ শর্ত যদি না দাও তুমি, তাহলে শর্ত না দিলে কি এটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ হবে না, এটা কি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ হবে না। এবার দেখো আমরা পরেরটা করি, 1 2 3 4 5 9 18 খ নাম্বার। দেখো খ নাম্বারটা কিভাবে দেওয়া আছে, এটা হচ্ছে 2.1 এর 2 নং 2.1 এর 2 নং 18 12 9, এটা 1 2 3 4 6 4 6 12 18 34 দেওয়া আছে, 12 18 36। দেখো এটা একটা সেট, এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে একটা প্রকাশিত একটা সেট, বা এটা সবগুলো উপাদান দেওয়া আছে, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব, সেট গঠন পদ্ধতিতে কি প্রকাশ করব। তাহলে দেখো যে উপাদানগুলো কিসের সাথে মিলে,
তাহলে 1 2 3 4 6, দেখো স্বাভাবিক সংখ্যাও মিলে না, স্বাভাবিক জোড় সংখ্যাও মিলে না, স্বাভাবিক বিজোড় সংখ্যাও কি মিলে না। 1 2 3 4, আবার 5 9 6, তারপর 7, তারপরে 18 12 18 36। তাহলে কি এগুলা? তাহলে এগুলা হচ্ছে কি আমরা করছিলাম না একটু আগে, এগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। 36 এর কি গুণনীয়ক। তাহলে 36, তাহলে আমরা এখানে লিখবো এই যে x such that x, x such that x, x হচ্ছে কি x হচ্ছে বা x হচ্ছে x এর মান হচ্ছে বা এভাবে লিখবা x এর মান, x এর মান হচ্ছে x এর মান হচ্ছে কি 36, 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক। দেখো যেভাবে লেখো এটা সঠিক। আচ্ছা যাই হোক, আমরা আপাতত এই গুণনীয়ক দীর্ঘিকার 36 এর গুণনীয়ক। তাহলে শর্তটা কি দেওয়া থাকবে? 36 এর গুণনীয়ক। এখানে 36 এর গুণনীয়ক যদি দেওয়া থাকে 1 থেকে দেওয়া আছে, 1 থেকে বড়, 1 লেস দেন x, লেস দেন কত 36, আমরা এটা লিখলাম। x এর মান হচ্ছে 36 এর গুণনীয়ক কত থেকে কত পর্যন্ত? 1 থেকে বড় এবং 36 থেকে ছোট। দেখো 1 থেকে বড় এবং 36 থেকে ছোট। প্রথমে আমরা ইয়া করে 36 এর গুণনীয়কটা বের করে দিয়ে দেখাই। 36 এর গুণনীয়কটা কিভাবে বের করবা? প্রথমে 1 থেকে তুমি গুণ করবা, যেই সংখ্যার সাথে গুণ মিলে 36 হয় সেটা হবে 36 এর গুণনীয়ক। তাহলে 1 ইনটু 36, 1 দিয়ে যদি গুণ দেয় তাহলে কত হবে? 36। এবার 2 এর সাথে কত গুণ দিলে 36 হবে? 2 এর সাথে 18 গুণ দিলে কত হবে? 36। তারপরে কেমন রাখবা? 3 এর সাথে কত গুণ দিলে 36 হবে? 3 12 কত? 3 12 হচ্ছে 36। তারপর 4 এর সাথে কত গুণ দিলে 36 হবে? 4 নং হচ্ছে কত? 36। তারপর 5 দিয়ে কি হয় না? 5 দিয়ে 36 হয় না। 6 ইনটু 6 সমান কত হচ্ছে? 36। তারপর হচ্ছে 6 ইনটু 12 দিয়ে যায়, 12 দিয়ে তো আমরা দিলাম 3 12 36, 12 দিয়ে হলো 3 12, আমরা সবগুলো লিখে নিলাম। এবার যদি আমরা সবগুলো ছোট থেকে লিখি, 1 2 3 4 6 9 12 18 36। দেখো এগুলো হচ্ছে কি 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক। ঠিক আছে, 36 এর গুণনীয়ক কত হচ্ছে? এই যে 1 থেকে কত হচ্ছে? 1 থেকে 36 পর্যন্ত। এখানে দেওয়া আছে কত? 1 থেকে 36 পর্যন্ত 36 এর গুণনীয়ক দেওয়া আছে। এবার শর্তে আমরা কি দেখলাম? a1 লেস দেন x লেস দেন 36। তাহলে এখানে বলছে কি x এর মান হতে হবে 1 থেকে বড় এবং 36 থেকে ছোট, অর্থাৎ 36 এর যে গুণনীয়ক সেগুলো হতে হবে কি 1 থেকে বড় এবং 36 থেকে ছোট। কিন্তু আমাদের এখানে দেওয়া আছে 1 থেকে, তাহলে এখানে কি লিখবা? লেস দেন অর ইকুয়াল 1, অর্থাৎ 1 থেকে বড় অথবা 1 এর সমান। কি কি 1 এর সমান? x এর মানটা, x এর মানটা হতে হবে কি, x এর মানটা এখন কি 1 থেকে বড় অথবা 1 এর সমান এবং লেস দেন 36, 36 অপেক্ষা ছোট। এখানে 36 দেওয়া আছে, তাহলে এখানে একটা দাগ দিয়ে দিবা, তাহলে লেস দেন অর ইকুয়াল হয়ে যাবে। লেস দেন অর ইকুয়াল হয়ে গেলে এটা কি বোঝাবে? 36 অপেক্ষা ছোট অথবা 36 এর সমান। 36 অপেক্ষা ছোট অথবা কে 36 এর সমান। তাহলে আমরা মোটামুটি এটা বুঝলাম তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। তাহলে প্রথমত আমরা আলোচনা করি সেট গঠন পদ্ধতি দুই ভাগে ভাগ করা হয়েছে, তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। এই যে আমরা সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতিটি কিভাবে নিব, তারপর এটার মধ্যে গুণনীয়ক এবং গুণিতকটা মনে রাখতে হবে, গুণনীয়ক এবং গুণিতক। তারপরে এই যে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, এগুলোর মানটা একটু ভালোভাবে জানলে আমাদের আপাতত এই যে তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি অর্থাৎ ক নাম্বার যেটা বলা হয় সেটা আমরা এখানেই সমাধান করতে পারবো।